সালাম আলাইকুম জনগণ। তোমরা যারা অ্যাডমিশন ভর্তি পরীক্ষার্থী আছো তোমরা জানো প্রশ্ন ব্যাংক সমাধানের গুরুত্ব কতটা। আর যারা একাডেমিক লেভেলে আছো তারা একাডেমিক পড়াশোনার পাশাপাশি অবশ্যই অ্যাডমিশনের পড়াশোনাটাকে কিছুটা এগিয়ে রাখবে, অন্যথায় ওই অল্প সময়ে তুমি সবকিছু কভার করে উঠতে পারবে না। আচ্ছা, আগামী 13 এবং 14 জানুয়ারি আমাদের সাবিপ্রবি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এই পরীক্ষাটাকে কেন্দ্র করে আমি ফার্স্ট কোশ্চেন ব্যাংক সলভিং সিরিজ আনার চেষ্টা করতেছি, যেখানে ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারকে আমি চ্যাপ্টার ওয়াইজ বিগত বছরের প্রশ্নগুলোকে সমাধান করব। শুধুমাত্র সাস্টের প্রশ্ন সমাধান করবো এমন না যে সাস্টে আসা অনুরূপ বিভিন্ন জায়গাতে আসছে প্রশ্ন, সে নদী নৌকার একটা অঙ্ক, এটা অন্যান্য জায়গাতেও আসছে, গুরুত্বপূর্ণ এমন প্রবলেম গুলাকে সমাধান করার চেষ্টা করব। ওকে, আমরা শুরু করি। খেয়াল করে দেখো, এই প্রথম প্রশ্নটা আমাদের সাবিপ্রবি 3-4 ভর্তি পরীক্ষা আসছে। বৃষ্টির বেগ, মানুষ ছাতা, বৃষ্টি ছাতার এসব অঙ্ক অনেক ইম্পর্টেন্ট, কমন একটা টপিক হয়ে গেছে। এটা খুলনা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে 12-13 সেশনে আসছিল। আমরা যেটা বোঝার চেষ্টা করি, এখানে কোন একজন ব্যক্তি নির্দিষ্ট ব্যাগে দৌড়ে যাওয়ার সময় নির্দিষ্ট ব্যাগে বৃষ্টির সম্মুখীন হয়। সে বৃষ্টি থেকে রক্ষা পেতে তাকে কত কোণে ছাতা ধরতে হবে, এই জিনিসটা সমাধান চাইছেন আমাদের কাছে। তো আমরা বেসিক ভাবে যদি চিন্তা করি, ধরো এটা হচ্ছে ওয়াই এক্সিস, এটা হচ্ছে আমার এক্স এক্সিস। ধরো ব্যক্তি এখানে 4 মিটার/সেকেন্ড বেগ গতিশীল, অর্থাৎ ব্যক্তির বেগ vm, এটা হচ্ছে 4 মিটার/সেকেন্ড। আর বৃষ্টি ওপর থেকে নিচের দিকে আসতেছে, বৃষ্টির বেগ v অফ r, সেটা হচ্ছে 6 মিটার/সেকেন্ড। এখন আমরা জানি ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগ কারোর সাপেক্ষে বের করতে গেলে সেটাকে মাইনাস করা লাগে, অর্থাৎ ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগ vrm ইকুয়ালস টু হচ্ছে আমার vr মাইনাস vm। তোমরা জানো তো, যার সাপেক্ষে বৃষ্টির বেগ সে অ্যালফাবেটটা পরে, এবং vrm মানে হচ্ছে vr থেকে vm এর মাইনাস হওয়া। তো আমরা তো জানি ভেক্টর যোগের ক্ষেত্রে, ভেক্টর বিয়োগের ক্ষেত্রে বিয়োগ সম্ভব হয় না, যোগের মাধ্যমে বিয়োগটা করা লাগে। তাহলে vr প্লাস মাইনাস vm, এটা হতেছে আমাদের কি লব্ধি হবে, অর্থাৎ vr এর সাথে মাইনাস vm এর যোগফলটা হচ্ছে আমাদের লব্ধি। তো আমরা যদি vm কে মাইনাস করে দিই, অর্থাৎ বিপরীত দিকে নিয়ে আসি, মাইনাস vm, এই হচ্ছে ব্যক্তির বেগের বিপরীত উপাংশ বৃষ্টির বেগ। এই মাইনাস vm এবং vr এর লব্ধিটা ঠিক মাঝামাঝি হতে আসবে, অর্থাৎ ব্যক্তির সাপেক্ষে বৃষ্টি কিছুটা তীর্যক ভাবে বাঁকা হয়ে আড়াআড়ি করতে থাকবে, এবং সেই বৃষ্টি হতে রক্ষা পাওয়ার জন্য তাকে এত করে ছাতা ধরা লাগবে। তাহলে একটু চিন্তা করে ফেলি, আমরা বলতে পারি ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগ vrm ইকুয়ালস টু, বৃষ্টির বেগ ছিল 6 মিটার/সেকেন্ড, নিচের দিক বরাবর ওয়াই অক্ষের নিচের দিকে যাইতেছে, এটা হচ্ছে -6j। আর ব্যক্তির বেগ ছিল 4 মিটার/সেকেন্ড, এক্স অক্ষের বিপরীত দিকে যাওয়ার জন্য আমি লিখতেছি -4ik। এই ম্যাথটাতে, অর্থাৎ এই যে বক্সটা পাচ্ছি, এই বক্সটা হচ্ছে মূলত ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগের সবকিছু, মধ্যপ্রান্ত সবকিছু আছে এখানে। তুমি যদি এই ভেক্টরটার মান বের করার চেষ্টা করো, তাহলে ব্যক্তির সাপেক্ষে লব্ধি কত বেগে বৃষ্টি এসে পড়তেছিল সেটাও জানতে পাবে। অথবা তুমি যদি এটা সিম্পলি অ্যাঙ্গেল বের করার চেষ্টা করো, যেমন ভাইয়া আমি উলম্বের সাথে উৎপন্ন কোণ জানতে চাচ্ছি, তাহলে tan থিটা ইকুয়ালস টু, আমরা উলম্ব বলতে বুঝি ওয়াই অক্ষ, ওয়াই অক্ষের সহগটাকে উপরে দিয়ে দাও এবং এক্স অক্ষের সহগটাকে নিচে দিয়ে দাও, কাজ শেষ। তুমি আনুভূমিকের সাপেক্ষে কোণ জানতে চাইতেছো, তাহলে আনুভূমিকের সাপেক্ষে বের করতে চাইলে এক্স এর সহগটাকে উপরে দাও, ওয়াই এর সহগটাকে নিচে দাও, হয়ে যাচ্ছে। প্রশ্ন যদি কিছু বলে নাই, তাই আমরা উলম্বের সাথে উৎপন্ন কোণ ধরে নিব, এবং থিটা ইকুয়ালস টু আসতেছে tan ইনভার্স 2/3। তাহলে আমরা সলিউশনে যদি যাই, টু বাই থ্রি আসতেছে 33.7, 33.7 ডিগ্রি। তো এটা হচ্ছে আমার অপশন ক নাম্বারটা, ঠিক আছে না? এটা হচ্ছে অপশন 1 নাম্বার। এখন একটা সমস্যা আছে আমাদের, এটা বেঁধে আছে, সেটা হচ্ছে শর্টকাট বেঁধে। আমাদের বলাবান চেষ্টা করে যে কোনো কিছু শর্টকাট শিখে ফেলতে। এখন তুমি চিন্তা করে দেখো, এই যে tan থিটা ইকুয়াল টু -6 ছিল, -6 এর জায়গায় তুমি চাইলে বলতে পারো যে ভাই এটা হচ্ছে বৃষ্টির বেগ, বা এটা হচ্ছে বৃষ্টি পরে, ঠিক আছে। আর নিচে 4, এটা ছিল ব্যক্তির বেগ, অর্থাৎ এটা হচ্ছে ব্যক্তি। তাহলে ভাই আমি তো এটা কাজ করতে পারি, মনে রাখতে পারি সবসময়ের জন্য যে কত কোণে ছাতা ধরতে হবে, এটা বললে tan থিটা ইকুয়াল টু উপরে হচ্ছে বৃষ্টি, নিচে হচ্ছে ব্যক্তি। ওকে, বা বৃষ্টি বা ব্যক্তি অঙ্ক করলে তো হয়ে যাইতেছে। ওকে, তো এরকম কিছু কইরো না, কারণ তুমি তো জানো এই ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো অনেক আগের সময়ে ম্যাথ করার ক্ষেত্রে এরকম সিম্পল একটা বৃষ্টির বেগ, একটা ব্যক্তির বেগ দিয়ে দিত, আর কিছু বলতো না। বাট ইদানিং ম্যাথ করার ক্ষেত্রে আমাদের প্রশ্ন অ্যাডভান্স হচ্ছে, বাতাসের বেগ দেওয়া হচ্ছে। এখানে আবার দেখা যাচ্ছে যে যে ব্যক্তিটা ছিলেন সে কোনো একটা নির্দিষ্ট বেগে গাড়িতে ভ্রমণরত ছিলেন,
তো গাড়ির সামনের কাজ পিছনের কাছে অনেক কনসেপ্ট আছে, তাই মুখস্থ ফিজিক্স করো না, বুঝে করো। বেসিক্যালি এই জিনিসটা বোঝার চেষ্টা করো যে যার সাপেক্ষে বৃষ্টির বেগ, এই বেগটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এবং সিম্পলি চেষ্টা করবা এটাকে আয়ত একক ভেক্টরের ফর্মে রাখার জন্য, তাহলে লব্ধি বেগ বলুক আর অ্যাঙ্গেল বলুক সব তুমি নির্ণয় করতে পারো। দ্বিতীয় প্রশ্নটা সেই লব্ধির কনসেপ্ট থেকে আসতেছে, এটা হচ্ছে নদী নৌকা সংক্রান্ত ম্যাথ। আর নদী নৌকা বৃষ্টি সাঁতার অঙ্ক আলটিমেটলি সেম ওই ভেক্টর যোগের একটা কনসেপ্ট, এক জায়গাতে এসে সবগুলো মিলিত হয়। আমরা এটা ডিফারেন্সিয়েট করার চেষ্টা করি, বাট সবকিছু একসাথেই। এখানে নদীর স্রোত দেওয়া আছে, নৌকার বেগ দেওয়া আছে, নদীর প্রস্থ দেওয়া আছে। জানতে চাইছে যে স্রোতের সাথে এত বেগে এত চওড়া নদী পার হতে ঠিক কত সময় লাগবে। তাহলে আমরা যদি বের করে চাই স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে, 90 ডিগ্রি কোণে এত বেগে এত চওড়া নদী পার হতে ঠিক কতটুকু সময় লাগবে সেটা জানতে চাইছে। তো সিম্পল ভাবে আমরা যদি একটা নদী অঙ্কন করার চেষ্টা করি, নদীতে স্রোতের বেগ ছিল ইউ, হচ্ছে 3 কিলোমিটার প্রতি ঘন্টা, এবং নৌকার বেগ সেটা হচ্ছে 4 কিলোমিটার প্রতি ঘন্টা, এবং নৌকার বেগ ভি ইকুয়াল টু হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। আমার নদীর প্রস্থ হচ্ছে 0.2 কিলোমিটার, 0.2 কিলোমিটার। জানতে চাইছে এই চওড়া নদীটা পার হতে ঠিক কতটুকু সময় লাগবে। আমরা সিম্পলি চিন্তা করতে পারি যে নৌকা যদি ঠিক সোজাসুজি রওনা দেয় ভি বেগে, তাহলে সেক্ষেত্রে আমার সময় টি ইকুয়ালস টু আসতেছে, আমরা জানি ডি বাই ভি সাইন আলফা। সিম্পল ভাবে চিন্তা করে দেখো যে আমরা যখন সোজাসুজি রওনা দিতেছি তখন ইউ এবং ভি এর মধ্যবর্তী কোণ হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়ে গেলে সেটা হচ্ছে ন্যূনতম সময়ের কনসেপ্ট, অর্থাৎ সেক্ষেত্রে টি হয়ে যাবে আমাদের মিনিমাম ডি বাই ভি। একদম সহজ। তাহলে আমার কাছে ডি আছে, নদীর প্রস্থ 0.2 কিলোমিটার, এবং আমার কাছে নৌকার বেগ আছে 4, এটা হয়ে যাবে 3 মিনিট। আর সাবিপ্রবি ভর্তি পরীক্ষা 19-20 সেশনে আসছে, অর্থাৎ রিসেন্ট ইয়ারে আসা একটা প্রশ্ন। তো এই প্রশ্নটাতে দেখো আগের প্রশ্নের সাথে এই প্রশ্নটা একটু স্লাইট ডিফারেন্স, বাট খুব বেশি ডিফারেন্স না। আগের প্রশ্নে আমরা যখন সমাধান করছিলাম তখন বলছিলাম টি ইজ ইকুয়াল টু হচ্ছে ডি বাই ভি সাইন আলফা। এটা আমরা জানি নদী পারাপার হওয়ার জন্য সমান। তাহলে ডি ছিল নদীর প্রস্থ, প্রশ্নে ঠান্ডা মাথায় খেয়াল করো প্রস্থ দেওয়া আছে 0.5 কিলোমিটার। ভি হচ্ছে নৌকার বেগ, নৌকার বেগটা প্রশ্নে দেওয়া আছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা, এবং সে বলে দিচ্ছে যে স্রোতের সাথে কত কোণে চালালে এত সময় নদীর পারে পৌঁছাতে পারবে। আগের প্রশ্নে আলফা দেওয়া ছিল, সময় জানতে চাইছে। এবারের প্রশ্নে সময় দেওয়া আছে, আলফা জানতে চাইছে। তোমরা সিম্পলি সময়ের মান বসিয়ে দিবে 12 মিনিট, এদিকে আলফা নিয়ে আসবে। একটু সতর্কবার্তা, তুমি এখানে বেগটা বসাইছো কিলোমিটার প্রতি ঘন্টায়, প্রস্থ বসাইছো কিলোমিটারে, তাহলে সময়টা কিসে বসানো উচিত, ঘন্টায় বসানো উচিত। মিনিট থেকে ঘন্টায় যাওয়ার জন্য আমরা 60 দ্বারা ভাগ করে দিলাম। সাইন আলফা ইকুয়ালস টু আসতেছে 0.5, তাহলে আলফা ইকুয়ালস থাকতেছে 30 ডিগ্রি। অর্থাৎ স্রোতের সাথে যদি 30 ডিগ্রি কোণে রওনা দেয় তাহলে সে 12 মিনিটে অপর পারে পৌঁছাতে পারবে। পিছনের 3টা প্রশ্ন আমরা সাবিপ্রবির বিগত বছরে আসা প্রশ্ন থেকে দেখছিলাম। আর অনুরূপ সিমিলার আরো 2টা প্রশ্ন যদি দেখার চেষ্টা করি, এই প্রশ্নটা 14-15 সেশনে আসছে চুয়েট ভর্তি পরীক্ষায়। খেয়াল করো এখানে একটা ইঞ্জিন চালিত নৌকার বেগ দেওয়া আছে, আগের মতো প্রস্থ দেওয়া আছে, এটাও সময় সংক্রান্ত একটা ম্যাথ। তাহলে যদি খেয়াল করে দেখি, আমরা জানি কোন একটা নদী আড়াআড়ি পাড়ি দেওয়ার জন্য প্রয়োজনীয় উপাংশ ইউ প্লাস ভি কজ আলফা, এটা হচ্ছে প্রস্থ বরাবর উপাংশ, এটার মান হইতে হয় 0। মান ইউ প্লাস ভি কজ আলফার মান যদি 0 হয়, আমরা জানি ভি কজ আলফা এটা হয়ে যাচ্ছে মাইনাস ইউ। দেখো তুমি সময় বের করার জন্য টি ইজ ইকুয়াল টু ডি বাই, অ্যাকচুয়ালি আমরা করছিলাম ভি সাইন আলফা। যদি থিওরির দিকে তাকাও, এই ভি সাইন আলফাটা ছিল নদীর প্রস্থ বরাবর বেগের উপাংশ। তোমরা যদি নদীর প্রস্থ বরাবর বেগ বা লব্ধি বেগটা বের করতে চাই, তাহলে আর ইকুয়ালস টু থাকতেছে আমাদের রুট ওভার ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইউ ভি কজ আলফা। যারা থিওরি বুঝে জানো আশা করি যে আমরা পরবর্তীতে ইউ ভি কজ আলফাটাকে মাইনাস ইউ দ্বারা রিপ্লেস করতে পারি, যেটা অ্যাপ্রক্সিমেটলি চেঞ্জ হয়ে হচ্ছে ডি বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। যেখানে ইউ ছিল স্রোতের বেগ, নৌকার বেগ, নদীর প্রস্থ, এগুলো যদি আমরা বসানোর চেষ্টা করি, নদীর প্রস্থ সেটা দেওয়া আছে 12.125, নৌকার বেগ সেটা হচ্ছে 14 কিলোমিটার প্রতি ঘন্টা, 14 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার। তো খেয়াল করে দেখো, এটাকে যদি আমরা ক্যালকুলেটরে দেখি, এই ভ্যালুটা যা আসবে এটা আছে অ্যাপ্রক্সিমেটলি 1.0005 আওয়ার, যেটা কাছাকাছি 1 আওয়ারের মতো। এটার উত্তরটা হচ্ছে খ। পরের প্রশ্নটার দিকে দেখো, এখানেও সেম
একটা অঙ্ক আছে, এটা স্রোতহীন অবস্থায় 100 মিটার প্রশস্ত একটা নদী 4 মিনিটে সোজাসুজি সাঁতরে পাড়ি দেওয়া যায়। তখন একটা নদী যেটার প্রস্থ হচ্ছে 100 মিটার এবং 100 মিটার প্রস্থ এই নদীটারে পাড়ি দেওয়ার জন্য 4 মিনিট সময় লাগে স্রোতহীন অবস্থায়। স্রোতহীন অবস্থায় একটা নদী পাড়ি দেওয়ার জন্য যে সময়, এটা তো নিজস্ব মানে যে পরিমাণ সময় লাগতেছে এই ক্ষেত্রে সেটা দেখো, স্রোতহীন অবস্থায় একজন সাঁতারু যেই ব্যাগ নিয়ে নদীটা পাড়ি দেয় সেটা হচ্ছে তার নিজস্ব ব্যাগ, কারণ স্রোতহীন অবস্থায় কোনো প্রকার স্রোতের ব্যাগ থাকতেছে না। যেহেতু স্রোতের ব্যাগ নাই, তাহলে আমরা বলতে পারি এখানে সাঁতারু ইউ ওর ব্যাগ হচ্ছে টোটাল 100 মিটার গেছে 4 মিনিট সময়, অর্থাৎ 25 মিটার পার মিনিট। এবং স্রোত যুক্ত অবস্থায় সে একই পথ 5 মিনিটে পাড়ি দেয়। ঠান্ডা মাথায় চিন্তা করো, তোরা একজন সাঁতারু এ বিন্দু থেকে সাঁতরিয়ে বি তে পৌঁছাইছেন, একবার স্রোতহীন অবস্থায় গেছেন। স্রোতহীন অবস্থায় উনি যখন রওনা দিলেন, উনি যখন গেলেন, সেটা ছিল তার নিজস্ব ব্যাগ। আর স্রোতযুক্ত অবস্থায় উনি যখন গেছেন সেটা হচ্ছে তার লব্ধি ব্যাগ, স্রোত এবং সাঁতারের মিলিত ব্যাগ। তাহলে আমরা যেখানে লব্ধি ব্যাগ আর বের করতে চাই, সেটা হচ্ছে দূরত্ব ভাগ সময়। এটা 100 মিটার দূরত্ব তিনি গেছেন 5 মিনিট সময়, অর্থাৎ 20 মিটার পার মিনিট। প্রিভিয়াস অঙ্কের মতো করে আমরা যদি বের করতে চাই আর ইকুয়ালস টু √v² - c², আশা করি বুঝছো, আমি দেখাইছি। তাহলে আর এর মান বসাইলে ইউ এর মানটা আসবে 15 মিটার পার মিনিট। এটা অনেক কমন একটা ম্যাথ। ওকে, তাহলে এটার আনসারটা হচ্ছে ক নাম্বারটা। সিমিলার ক্যাটাগরির অনেক প্রশ্ন কোশ্চেন ব্যাংকে দেওয়া আছে, তোমার কাছে আশা করি কোনো না কোনো একটা ম্যাটেরিয়ালস তো আছে, সেখান থেকে সিমিলার ক্যাটাগরির এই সময় সংক্রান্ত ম্যাথ গুলা লব্ধি পার্টটা থেকে ইম্পর্টেন্ট, নদী নৌকার অঙ্ক মোটামুটিও আসে। ঠিক আছে, আমরা নেক্সট টাইপে যাই। নেক্সট টাইপে যদি আসি, গুণন থেকে বেশি একটা প্রশ্ন আসে না, সাবিপ্রবিতে আসলেও খুব সহজ সহজ প্রশ্ন আসে। লাইক দুইটা ভেক্টর কখন সমান্তরাল হয়, কখন লম্ব হয়। প্রথম প্রশ্নটা দিকে যদি তাকাও, এখানে বলা হইতেছে এম এর মান কত হইলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে। তো এই টাইপের প্রশ্নগুলো ভার্সিটির জন্য একদম মানে মহা গুরুত্বপূর্ণ কথাবার্তা, ছোট ছোট অঙ্ক তো এগুলো আসে বেশি। তো তুমি তো জানো দুইটা ভেক্টর সমান্তরাল হওয়া সত্ত্বেও আছে তাদের আই ক্যাপের সহগ মানে একক ভেক্টরের সহগের অনুপাত সমান হয়। তাহলে আমার প্রথম ভেক্টরটা কি ছিল? প্রথম ভেক্টরটা হচ্ছে i - 3j + 5k। আর ঠিক তার দ্বিতীয় ভেক্টরটা দেওয়া আছে mi + 6j - 10k। এখন এই দুইটা ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয়, সেক্ষেত্রে তাদের আয়তক্ষেত্র ভেক্টরগুলোর সহগের অনুপাত সমান, অর্থাৎ 1/m = -3/6 = 5/-10। তো কাজ করলে আমি পাইতেছি m এর মান -2। এটা আমার ক নাম্বার অপশনে আছে। বলা হইতেছে R1 এবং R2 এর লব্ধির সমান্তরাল এক ভেক্টর নির্ণয় করো। তাহলে আমরা R1 এবং R2 লব্ধির সমান্তরাল এক ভেক্টর কিভাবে বের করতে পারি? ফার্স্টলি আমরা R1 এবং R2 এর লব্ধি নির্ণয় করে ফেলি, R1 + R2। তো সিম্পলি বের করতে গেলে আমরা পাচ্ছি লব্ধি 3i + 6j - 2k। এটা হচ্ছে R1 + R2 লব্ধি ভেক্টর। আর কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে পাওয়া যাচ্ছে একক ভেক্টর। তাহলে সিম্পলি আমরা করব কি, এই ভেক্টরটার মান নিয়ে আসবো। R1 + R2 এর যদি মান নিয়ে আসার চেষ্টা করি, √9 + 36 + 4, যেটা আলটিমেটলি হচ্ছে 7। তাহলে একক ভেক্টর হচ্ছে আমরা সিম্পলি ওই ভেক্টরটাকে তার মান দ্বারা ভাগ করতেছি। তো R1 + R2, দেখো এই ভেক্টরটাকে এই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে এটা হচ্ছে 3/7i + 6/7j -2/7ak। এটা হচ্ছে লব্ধির সমান্তরাল ভেক্টর। এটা রাজশাহী 22 সেশনে আসছে। দেখো তোমরা এই টাইপের প্রশ্নগুলোকে বেশি অ্যানালাইসিস করবা, ঠিক না? রাজশাহীতে আসছে, জাহাঙ্গীরনগরে আসছে, এরকম টাইপের প্রশ্নগুলো অ্যানালাইসিস করার চেষ্টা করবে। আমরা যদি নিচের প্রশ্নটার দিকে তাকাই, 3 নম্বর প্রশ্নটার দিকে তাকাও, যেখানে বলা আছে এ এবং বি এর যে সমতল অবস্থা তাদের লম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করতে হবে। তো চিন্তা করতে পারো যে এভাবে, যে আমার কাছে ধরো একটা ভেক্টর হচ্ছে এ এন্ড একটা ভেক্টর হচ্ছে বি। হ্যাঁ, তো এই এ এবং বি ভেক্টরের লম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করতে হবে। আমরা যদি এ এবং বি এর ক্রস গুণন করে ফেলি, তাহলে এ থেকে বি দিকে ক্রস গুণনের দিক হবে লম্ব বরাবর বাহিরে, অথবা বি থেকে এ এর দিকে ক্রস গুণনের ডিরেকশন হচ্ছে লম্ব বরাবর ভিতরে। অর্থাৎ এই গুণনটা আলটিমেটলি লম্ব বরাবর বাহির বরাবর হতে পারে, ভিতর বরাবর হতে পারে। তাহলে আমরা যদি সিম্পলি ওই সমতলের লম্ব দিকে একটা ভেক্টর বের করতে চাই, তাহলে ওই সমতলের লম্ব বরাবর একটা ভেক্টর নিয়ে আসতে হবে, যেটা আমি ক্রস গুণনের মাধ্যমে করতে পারি। তাহলে সিম্পলি ক্রস গুণন করে ফেলো। এ ভেক্টর এবং বি ভেক্টরের ক্রস গুণনের মান হচ্ছে আমরা নির্ণায়কের মাধ্যমে করতে পারি i j k। আই বরাবর আই এর সহগগুলো বসাবো,
2 1 minus 1 3 1 2 minus 4 ক্রস গুণন করে ফেললে পাচ্ছি আমরা i ক্যাপের সাপেক্ষে বিস্তার করব, সারি কলম বাদ দিলে 4 বিয়োগ 6 জে ক্যাপ বরাবর সারি কলম বাদ দিলে পাচ্ছি -8 -3 কে ক্যাপ বরাবর সারি কলম বাদ দিলে 4 যোগ 1। তাহলে ক্রস গুণনের ফলে প্রাপ্ত ভেক্টরটা হচ্ছে মাইনাস টুয়াইস i প্লাস 11j প্লাস 5k। তখন এই ক্রস গুণনের ভেক্টরটার মান দ্বারা যদি ভেক্টরটাকে ভাগ করে দেই তাহলে সিম্পলি আমরা লম্ব একক ভেক্টর পেয়ে যাচ্ছি। তাহলে এটার মানটা নিয়ে আসি, মডিউলাস ভ্যালুটা হচ্ছে √4 যোগ 1 2 1 প্লাস 25 5√6। তাহলে লম্ব একক ভেক্টর হচ্ছে ইটা ইকুয়ালস টু এই ভেক্টরটাকে মান দ্বারা ভাগ করতে হবে, -2/5√6 i প্লাস 11/5√6 j প্লাস 5/5√6 এটা হয়ে যাবে 1/√6 kk। এই প্রশ্নটা এই ইউনিটে আসছিল 21 সেশনে এবং সাস্টের 6-7 সেশনে অনেক আগের একটা প্রশ্ন আসছে যেটা বিগত ইয়ারে রিপিটেড আসছে। জাহাঙ্গীরনগরের এই ইউনিটটা কিন্তু ইঞ্জিনিয়ারিং ওরিয়েন্টেড ফলাফল টার্গেট করে থাকে, যারা সেকেন্ড টাইম আছে তাদের জন্য এটা বিগ অপরচুনিটি, বোথ জায়গা বিগ অপরচুনিটি, জাহাঙ্গীরনগর বলো সাস্ট বলো। লাস্টের এই প্রশ্নটা আমি রাখছি তোমাদের জন্য হোমওয়ার্ক প্রবলেম হিসেবে, তোমরা অবশ্যই কোশ্চেন ব্যাংক থেকে আরো অনেক প্রবলেম সলভ করবে। আমি চেষ্টা করতেছি প্রত্যেকটা প্রবলেম মানে সেম কাইন্ডের প্রবলেম গুলোকে টাচ করার। এই প্রশ্নটা তোমরা হোমওয়ার্ক হিসেবে চেষ্টা করে দেখতে পারো এবং আমাকে রেজাল্টটা জানাইতে পারো। চলে আসলাম ভেক্টর থেকে দুইটা মাফিয়া অঙ্ক নিয়ে। মাফিয়া বলার কারণ আছে, কারণ কনসেপ্ট যথেষ্ট ক্লিয়ার না থাকলে তুমি প্রশ্নগুলো ধরতে পারবে না। প্রথম প্রশ্নটা সাস্ট 2016-17 সেশনে আসছে, এন্ড দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে রিপিটেড ভার্সন সেম টপিকেরই ম্যাথ, সেটা হচ্ছে 21-22 আসছে, কনসেপ্ট সেম, রাইট? তো আমরা যেটা বোঝার চেষ্টা করি, একটা 4 কেজি ভরের বস্তু আছে, 4 কেজি ভরের বস্তুতে চিত্রে আমরা যদি দুইটা বল অলরেডি প্রযুক্ত অবস্থায় আছে, চিন্তা করো 4 কেজি ভরের একটা অবজেক্ট মাটিতে পড়ে আছে, তোমরা দুই বন্ধু চেষ্টা করতেছো আড়াআড়ি বল প্রয়োগ করে এই অবজেক্টটারে মাটি থেকে ওঠানোর জন্য, ঠিক আছে? এখন তোমাকে কোনো একজন আইসা বলতেছেন যে আপনাকে এমন একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে যে ফোর্সটা অ্যাপ্লাই করলে বস্তুটা উপরে উঠবে না, বরং সেটা এক্স অক্ষ বরাবর নির্দিষ্ট ত্বরণে গতিশীল হবে। ইমাজিন করো মাটিতে একটা বস্তু পড়েছিল, কেউ একজন এই কোণা বরাবর কর্ণ বরাবর টান দিতেছে, আরো একজন অপর কর্ণ বরাবর টানতেছে। আলটিমেটলি কি হবে, অবজেক্টটা স্লোলি, একটা ফোর্স হচ্ছে এরকম বক্র আর একটা ফোর্স হচ্ছে এরকম বক্র, তাহলে আলটিমেটলি লব্ধিটা কি হবে, ঠিক মাঝামাঝি, অর্থাৎ বস্তুটা সিম্পলি লিফটেড আপ হবে। আমাকে শর্ত দেওয়া হইতেছে যে আমি আমার এই অবজেক্টটাকে লিফটেড আপ না করে এমন একটা থার্ড এডিশনাল ফোর্স অ্যাপ্লাই করি, লব্ধি বল অ্যাপ্লাই করি, যেন আমার বস্তুটা এক্স এক্সিস বরাবর এত ত্বরণে গতিশীল হয়। তাহলে আমরা চিন্তা করে নেই, ধরি যে আমরা নেট এফ নেটের মানটা কিছু একটা তো বের হবে, সেটা সলভ করে ট্রাই করবো। মনে করি যে এটা হচ্ছে সেই থার্ড ইনার্শিয়াল ফোর্স, আমরা ধরে নিছি এটা হচ্ছে থার্ড ফোর্স এফ নেট, যেটার প্রয়োগের কারণে আমার বস্তুটা এক্স অক্ষ বরাবর গতিশীল হবে, এবং যে ফোর্সটা আমার এক্স এক্সিস এর সাথে ধরো থিটা পরিমাণ কোণে আছে। তাইলে আমরা যেটা কাজ করতে চাই যে এই ফোর্স, এখানে ফোর্স অ্যাক্টিং করতেছে তিনটা, 1 2 3, তাহলে আমরা যদি এক্স অক্ষ বরাবর টোটাল বল নিয়ে আসি লম্বাংশ উপপাদ্য অনুসারে, আমরা পাবো এফ অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে 4√2 cos 45 প্লাস সেকেন্ড ফোর্স হচ্ছে 3√2, তার জন্য 3√2 cos, দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 3√2 কিন্তু 135 ডিগ্রি কোণ তৈরি করতেছে, cos 135 ডিগ্রি, এবং নতুন যে ফোর্সটা অ্যাপ্লাই করছেন, থার্ড যে ফোর্সটা অ্যাপ্লাই করছেন, তার এক্স অক্ষ বরাবর উপাংশটা আমরা চিন্তা করতেছি ff(x1), ঠিক আছে? কারণ এই নতুন ফোর্সের একটা এক্স অক্ষ বরাবর উপাংশ থাকবে, একটা ওয়াই বরাবর উপাংশ থাকবে, সেটা হচ্ছে fx1। তাহলে আমরা যে কাজ করে নিয়ে আসি, আমার তাহলে এই লব্ধি বলের ক্রিয়ায়, অর্থাৎ এক্স অক্ষ বরাবর এই মোট বলের ক্রিয়ায় আমার বস্তুটা আলটিমেটলি 1 মিটার পার সেকেন্ড স্কয়ারে গতিশীল হবে। কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। চিন্তা করো একটা 4 কেজি ভরের বস্তু 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে এক্স বরাবর গতিশীল হচ্ছে, নেট ফোর্স কি হবে? তুমি বলবা যে ভর ইনটু ত্বরণ, এম এ ইকুয়ালস টু হচ্ছে এটা হয়ে যাবে 4√2 বাই নিচে √2 প্লাস 3√2 cos 135 প্লাস নতুন বলের আনুভূমিক উপাংশ fx1। তাহলে আমার এখানে ভর আছে, ত্বরণ আছে, এই পার্টটা বুঝতেছো তো? আমার বস্তুটা
তৃতীয় বলের ক্রিয়াতেই মূলত এক্স অক্ষ বরাবর এত ত্বরণের গতিশীল হয়েছে। তাহলে এক্স অক্ষ বরাবর টোটাল বল কি হবে? 4 ইন্টু ত্বরণ। তাহলে কাজ হয়ে যেতেছে, এটা হচ্ছে 4 ইকুয়ালস টু 4 রুট 2 রুট 2 প্লাস 3 রুট 2 cos 135 প্লাস নতুন বলের আনুভূমিক উপাংশ। আমরা এটা হিসাব করে f of x1 এর মান বের করতে, এই ভ্যালুটা আসতেছে 3 নিউটন। অর্থাৎ নতুন বলের x অক্ষ বরাবর উপাংশ হচ্ছে 3 নিউটন। তাহলে নতুন ফোর্সটার y বরাবর উপাংশ কত হবে? সিম্পল ভাবে fy ইকুয়ালস টু হচ্ছে প্রত্যেকটা cos এর জায়গায় sin বসায় দেব, 4 root 2 sin 45, 3 root 2 sin 135 এবং নতুন বলের আনুভূমিক উপাংশ fy1। তাহলে আমরা f of y এর মান কিন্তু শূন্য বলবো। কেন? কারণ আলটিমেটলি বস্তুটা কি y অক্ষ বরাবর গতিশীল ছিল, আলটিমেটলি বস্তুটা আমার x অক্ষ বরাবর গতিশীল হয়েছে, x অক্ষ বরাবর a ত্বরণে গতিশীল হয়েছে, তাই x অক্ষ বরাবর প্রযুক্ত মোট বলের মান m এ। বাট বস্তুটা যেহেতু y বরাবর গতিশীল হয় নাই, তাহলে থার্ড পার্টি অর্থাৎ f নেটটা এমন ভাবে আসছে যেন y বরাবর নেট ফোর্সের মান কত হয়ে যায়? শূন্য হয়ে যায়। y বরাবর নেট ফোর্স শূন্য হয়ে যাওয়া মানে এটা হচ্ছে 4 প্লাস 3 রুট 2, কাজ করি যদি ক্যালকুলেটরে, 3 রুট 2 sin 135, এটার মান হচ্ছে 3 প্লাস 3 প্লাস fy1, অর্থাৎ fy1 ইকুয়ালস টু হচ্ছে -7 নিউটন। একটু চিন্তা করে দেখো, আমার নতুন বলটার x অক্ষ বরাবর উপাংশ হচ্ছে 3 নিউটন, নতুন বলটার y অক্ষ বরাবর উপাংশ হচ্ছে -7 নিউটন। তাহলে নতুন বলটারে আমরা যদি আয়তাকার ভেক্টর আকারে লিখতে চাই, তাহলে আমার নেট ফোর্স f নেট ইকুয়ালস টু হচ্ছে 3 i ক্যাপ, যেহেতু এটা x অক্ষ বরাবর গেছে, এবং fy হচ্ছে -7 নিউটন অর্থাৎ -7 j ক্যাপ। এটা হচ্ছে নতুন বল, সেই লব্ধি বল যার ক্রিয়ায় আমার বস্তুটা আলটিমেটলি x অক্ষ বরাবর গতিশীল হয়েছিল। সেই নেট ফোর্সটার যদি মান বের করতে বলা হয়, কোনো ব্যাপার নাই, সিম্পলি এই ভেক্টরটার মান বের করবা, হয়ে যাবে। নেট ফোর্সটার যদি দিক জানতে চায় যে কত কোণে তৃতীয় বলটা ক্রিয়া করলে বস্তুটা x অক্ষ বরাবর গতিশীল হবে, সেক্ষেত্রে এটাও সিম্পল, তুমি tan থিটা ইকুয়ালস টু বলবা যদি উলম্বের সাথে উৎপন্ন কোণ হয়, তাহলে উলম্ব মানে y এর সাথে সহগটা উপরে বসাবা, x এর সহগটা নিচে বসাবা। x এর সাপেক্ষে বলে সিম্পল, x এর সাথে সহগটা উপরে, y এর সহগটা নিচে। তাহলে আলটিমেটলি আয়তাকার ভেক্টর রূপটা আমি পুরো ক্লাস জুড়ে একটা কথাই বলার চেষ্টা করতেছি, i ক্যাপ j ক্যাপে থাকার চেষ্টা করো, i ক্যাপ j ক্যাপ ইজি। এটাতে তুমি যে কোনো কিছু লব দিতে চাইতে পারো, দিকে যেতে পারো। তাহলে সিম্পল যেটা ছিল আলটিমেটলি ম্যাটার একবার টোটাল রিক্যাপ হোক, অর্থাৎ এখানে f নেট হচ্ছে সেই তৃতীয় ফ্যাক্টর যার কারণে বস্তুটা আলটিমেটলি আমার x বরাবর গতিশীল হয়েছে। ততক্ষণ x বরাবর গতিশীল হয়েছে দেখাই আমি x বরাবর একটা ফোর্সের মান পাইছি m a, বাট y বরাবর কোনো ফোর্স ছিল না, কারণ বস্তুটা তো আমার y অক্ষ বরাবর উঠেই নেই। ওকে, তো এটা 2016-17 সেশনে যারা সলভ করতে পারছিলেন কোন লেভেলের জিনিয়াস ছিলেন চিন্তা করো। আর পরবর্তীতে সেম কনসেপ্টের প্রশ্ন 21-22-এ আসতেছে, আমরা একটু চেষ্টা করি যদি 16-17টা ভালো মতো বুঝি, একদম ইজি বাচ্চা প্রশ্ন, আমরা চেক করতেছি দেখি। তো দেখো এই প্রশ্নটাতে বলা হচ্ছে একটা ভেক্টর আনুভূমিক 30 ডিগ্রি কোণে ক্রিয়ারত যার মান 4 একক, আর একটা ভেক্টর y অক্ষের ঋণাত্মক দিকে যাচ্ছে যার মান 8 একক। তাহলে আমরা যদি বি ভেক্টরটা লেখার চেষ্টা করি, বি ভেক্টরটার মান হচ্ছে -8 জ্যাকব। কারণ কি? কারণ সে y অক্ষের ঋণাত্মক দিকে যাচ্ছে, যে অক্ষ বরাবর যাইতেছে সেই অক্ষ বরাবর একক ভেক্টর বসাইছি, মান বসাইছি। আর এই ভেক্টরটা কি হবে? এই ভেক্টরের একটা আনুভূমিক উপাংশ আছে ax i ক্যাপ, ay j ক্যাপ। এগুলোর কনসেপ্ট ভালো মতো ক্লিয়ার করা লাগবে বলাবার। চিন্তা করে দেখো, এ ভেক্টরের x অক্ষ বরাবর উপাংশ কি হয়ে যাবে? a cos 30 ডিগ্রি, রাইট? তাহলে 4 cos 30 যা আসবে তাই ইন্টু i ক্যাপ, এবং 4ay কি হবে? a sin 30, এটা হয়ে গেছে j ক্যাপ। তাহলে সিম্পলি চিন্তা করে দেখো, cos 30 হচ্ছে √3/2 √3i প্লাস 2j ক্যাপ। এখন লব্ধি ভেক্টর মানে হচ্ছে a ভেক্টর যোগ b ভেক্টর, এই কারণে i যেতে থাকতে বলা হচ্ছে। আবারও বলতেছি, কারণ i ক্যাপ j ক্যাপে থাকলে যোগ করা খুব ইজি। তুমি সিম্পলি এখানে a ভেক্টরের সাথে b ভেক্টরের i এর সাথে i j এর সাথে j যোগ করে দিবা, সহজ। তুমি যদি এখানে ফর্ম আকারে থাকতা, অর্থাৎ মান বের করতা, দিক বের করতা, ট্যান থিটার ওই লব্ধি সূত্রতে থাকতা, তোমার জন্য অনেক হ্যাসেল হয়ে যেত ম্যাথটা। কাজ করো, এই দুটোটা যোগ হয়ে গেলে এটা হয়ে যাবে 2√3i মাইনাস 6j। বইয়ের 21-22-এ আসা একটা ম্যাথ খুব ইজিলি আমরা সলভ করতে পারবো। ওকে, আমরা নেক্সট প্রশ্নে আসছি। এবারে টপিকটা হচ্ছে অপারেটর প্লট, অর্থাৎ ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর, যেখানে আমাদের তিনটা ছোট টপিক আছে, তিনটা অপারেশন আছে, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ভ। তো
এখান থেকে যে কমন একটা প্রশ্ন আসতে দেখা যায় যে কখন সলিনয়েডাল হয়, কখন অঘূর্ণনশীল হয়, রাইট? এই টাইপের প্রশ্নগুলো বেশি আসতে দেখা যায়। তো আমরা যদি প্রথম প্রশ্নের দিকে তাকাই, এটা একটা খুবই কমন একটা প্রশ্ন। সাবিপ্রবি সাধারণত ইন্টারেস্টিং প্রশ্ন করতে পছন্দ করে। তো এই প্রশ্নটা আমার মনে হয় না এমন কেউ আছে যে একবারে দেখা প্রথমবারে পারছে, এমন কেউ নাই, আই গেস। তো যদি চিন্তা করে দেখো, এখানে ডেল অপারেটর আছে। ডেল হচ্ছে আমাদের ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর, ওকে? তো ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর বেসিক্যালি কি করে, পরিবর্তনের নতিমাত্রা নির্ণয়, অর্থাৎ পরিবর্তন বের করে ক্যালকুলাসের মাধ্যমে। তো আলটিমেটলি ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর যদি আমি লেখার চেষ্টা করি, এটা হচ্ছে ডেল ডেল এক্স আই ডেল ডেল ওয়াই জে ডেল ডেল জেড কে। তো আমি এটা এত কঠিন করে বোঝাবো না, তুমি চিন্তা করে দেখো এখানে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর কয়বার আছে? দুইবার আছে। অর্থাৎ আমার এই যে অন্তরীকরণ বা ব্যবকলনের যে টার্মটা, এটা বেসিক্যালি পরপর দুইবার হবে। অর্থাৎ দুইবার সে একটা চলকের সাপেক্ষে পরিবর্তিত হচ্ছে। তো আমরা যদি চিন্তা করে দেখি, ধরো কোনো একটা সমীকরণ হচ্ছে, কোনো একটা চলক হইতেছে এক্স ইনভার্স ওয়ান। এক্স ইনভার্স ওয়ান রে তুমি যদি একবার অন্তরীকরণ করো, এটা হয়ে যাবে এক্স ইনভার্স টু। ওকে, সামনে একটা মাইনাস আছে, বুঝছি। তো চিন্তা করে দেখো, প্রতি একবার অন্তরীকরণ করার কারণে আমার পাওয়ারটা এক করে হ্রাস পাচ্ছে, মাইনাস ওয়ান থেকে মাইনাস টু হচ্ছে। এটা তুমি আরো একবার করো, তাহলে পাওয়া যাবে এক্স ইনভার্স থ্রি। সামনে কিছু একটা হবে, প্লাস মাইনাস যেটা আসবে। বাট চিন্তা করে দেখো, প্রতিবার অন্তরীকরণে আমার পাওয়ারটা এক করে ডিগ্রেড হচ্ছে, কমতেছে। তাহলে চিন্তা করে দেখো, এটার জন্য একক দেওয়া আছে এম ইনভার্স টু। তাহলে যদি আমি পরপর দুইবার ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর কাছে পাঠাই, দুইবারে আরো দুই মাত্রা কমে যাবে, এটা এম ইনভার্স ফোর হয়ে যাবে। তাহলে সিম্পলি এটার রেজাল্টটা হচ্ছে ভেক্টর রাশি মাত্রা এম ইনভার্স ফোর। সহজভাবে চিন্তা করতে পারি, জটিল করলে তো করা যেতে পারে, একটা বড় ম্যাথ হবে, শেষে দিয়ে এসে উত্তর পাবা। আমাদের অল্প সময় উত্তর করতে হবে। এটা আসছিল সাস্ট 17-18 থেকে। তো সাস্টেরই অনুরূপ আরো কিছু প্রশ্ন আছে, যেটা আমি নেওয়ার চেষ্টা করছি। দেখো, চট্টগ্রাম চুয়েট থেকে যেটা প্রশ্ন দেখতে পাচ্ছি, এখানে বলা হইতেছে যে এ বি সি এর মান কত হইলে আমার এই অপারেটরটা, অর্থাৎ এই ভেক্টরটা অঘূর্ণনশীল হবে। কোন একটা ভেক্টর অঘূর্ণনশীল হওয়ার শর্ত হচ্ছে ওই ভেক্টর অপারেটরের কার্ল এর মান শূন্য হইতে হয়। তার মানে সিম্পলি কার্ল বের করি, কার্ল অফ ভি ভেক্টর মানে হচ্ছে নাবলা অপারেটরের সাথে ভি ভেক্টরের ক্রস গুণ। ঠিক আছে, এটা কিন্তু নাবলা অপারেটর বা ডেল অপারেটরও বলে। তার মধ্যে ক্রস গুণ করার চেষ্টা করি, আই জে কে। তোমরা ক্রস গুণনে অভ্যস্ত আছো আশা করি। তাহলে চিন্তা করে দেখো, নাবলার অপারেটর গুলো বসায় ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড। এখানে আই এর সহগ গুলো বসায় দাও, এক্স প্লাস ওয়াই প্লাস এ জেড। দেন ওয়াই এর সহগটা বসায় দাও, বি এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস জেড। জেড এর সহগটা বসায় দাও, থ্রি এক্স প্লাস সি ওয়াই প্লাস জেড। ফলাফল খেয়াল করো, আমরা যদি এখানে আই ক্যাপের সাপেক্ষে বিস্তার করি, সারি কলাম বাদ দিলে সিম্পলি ওয়াই এর সাপেক্ষে একবার অন্তরীকরণ হবে। ওয়াই এর সাপেক্ষে এই অন্তরীকরণটা আলটিমেটলি সি ছাড়া কিছু না, কারণ ওয়াই এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন ব্যতীত বাকিগুলো শূন্য হয়ে আছে। মাইনাস জেড এর সাপেক্ষে যখন এটার পরিবর্তন করবো, জেড এর সাপেক্ষে এটার পরিবর্তন মাইনাস ওয়ান ছাড়া কিছু না, মাইনাস প্লাস ওয়ান। যে কেবের সাপেক্ষে যদি করি, সেম ভাবে সারি কলম বাদ গেলে এক্স এর সাপেক্ষে পরিবর্তন হচ্ছে 3, আর জেড এর সাপেক্ষে পরিবর্তন হচ্ছে এ। অ্যাকচুয়ালি এটা মাইনাস এ হয়ে যাবে। ওকে, দেন ফাইনালি কে কেবের সাপেক্ষে করলে, আমি সারি কলম বাদ দিলে এক্স এর সাপেক্ষে এটা করলে পাচ্ছি বি, ওয়াই এর সাপেক্ষে করলে হচ্ছে মাইনাস। খেয়াল করে দেখো, আমার এই ভেক্টর অপারেটরটার মান হচ্ছে শূন্য। আচ্ছা, কোন একটা ভেক্টর অপারেটরের মান শূন্য হইতে পারে কিভাবে? এদার তার আই জে কে ক্যাপের প্রত্যেকটা সহগের মান শূন্য হয়ে যাবে। অর্থাৎ আমার এখানে আই ক্যাপের সহগ সি প্লাস ওয়ান, এটা হয়ে যাবে 0। যে ক্যাপের সহগ কে ক্যাপের সহগ এগুলোর মান কত হইতে বাধ্য? শূন্য হইতে বাধ্য। তাহলে সেই ভেক্টরটা আলটিমেটলি এটা শূন্য ভেক্টর রূপান্তরিত হবে বা 0 হবে। তাহলে সিম্পলি সি প্লাস ওয়ান ইকুয়াল টু 0 হয়, তাহলে সি এর মান হয়ে যেতেছে আমার -1। সিম্পলি এ এর মান হচ্ছে আমার 3, বি এর মান হচ্ছে 1। কেউ যদি চাও যে আমার কাছে এই যুক্তিটা পছন্দ হচ্ছে না, আমি এটার ভেক্টরের মান বের করব, অর্থাৎ সিম্পলি আমি করব কি, আই ক্যাপের সহগের বর্গ, জে ক্যাপের সহগের বর্গ, এভাবে করব, কে ক্যাপের সহগের বর্গ। এই পুরোটারে রুট দিয়ে 0 লাগবে, রুটটা ওই পাশে পাঠিয়ে শূন্য করবে। তুমি জানো তিনটা রাশির স্কয়ার যখন শূন্য হয়, তাহলে নিশ্চয়ই প্রত্যেকটা রাশির মান শূন্য হইলেই কেবল তিনটা সংখ্যার বর্গের সমষ্টি শূন্য হওয়া পসিবল। অর্থাৎ নিশ্চয়ই তারা প্রত্যেকে শূন্য ছিলেন বিধায় তাদের সমষ্টির মান কত হচ্ছে? শূন্য হচ্ছে। ওই যুক্তিতেও সি প্লাস ওয়ান রে শূন্য দ্বারা সি এর মান -1, এ এর মান, বি এর মান বের করতে পারো।
ঠিক খেয়াল করো, এটা যথেষ্ট একটা ইন্টারেস্টিং প্রবলেম, যেখানে বলা হচ্ছে এম এর মান কত হলে ভেক্টর রাশি সলিনয়েডাল হবে। কেন ইন্টারেস্টিং বলতেছি, কারণ একটু আগে কার্লের কনসেপ্টে একটা ম্যাথ আসছে, নিচে ডাইভারজেন্সের কনসেপ্টে একটা ম্যাথ আসছে। তাহলে আমরা যদি ডাইভারজেন্সের কনসেপ্টের ম্যাথ দেখি, আমরা জানি কোনো ভেক্টর রাশির ডাইভারজেন্স যদি শূন্য হয় তাহলে সেটা সলিনয়েডাল হবে, রাইট? তাহলে আমি সিম্পলি কি করে দেবো, আমি ভেক্টর রাশির ডাইভারজেন্স বের করবো। ডাইভারজেন্স বের করা মানে আশা করি জানো যে কোনো একটা ভেক্টর রাশিকে নাবলা অপারেটরের সাপেক্ষে কি করা লাগে, ফলাফল কি করা লাগে, ডট গুণন করা হয়। তাহলে সিম্পলি নাবলা অপারেটরের সাথে ডট গুণন করে দাও, তাহলে এত ডিটেলসে যাব না, আই ক্যাপের সহগের সাপেক্ষে এরকম হয়ে যাবে ডেল ডেল এক্স এক্স প্লাস জেড কিউব, ওয়াই এর সাপেক্ষে ডেল ডেল ওয়াই সিম্পলি এম ওয়াই প্লাস এক্স স্কোয়ার, সিম্পলি জেড এর সাপেক্ষে ডেল ডেল জেড জেড মাইনাস এক্স ওয়াই। একদম সিম্পল। তাহলে সিম্পলি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে দাও, সেটা হচ্ছে 1 প্লাস এম মাইনাস, আচ্ছা জেড এর সাপেক্ষে করলে 1 প্লাস 1 হয়ে যাবে। এই পুরো জিনিসটার মান কত হইতে বাধ্য, শূন্য হবে, কারণ সলিনয়েডাল তো, তাহলে পুরোটার মান হবে শূন্য, দেন এম এর মান হচ্ছে -2। সিম্পল। তাহলে এই অঙ্কটা আমার আরইউসি ইউনিটে আসছে 23-24 সেশনে, একদম রিসেন্ট ইয়ারের প্রশ্ন। আশা করি বুঝতে পারতেছো যে এই টাইপের টপিক গুলা শুধুমাত্র সাস্টের জন্য না, যে কোনো ইউনিভার্সিটি প্রিপারেশনের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ, লাইক আরইউ, জেইউ এবং বিইউ। আমি জেইউর অনেকগুলো প্রশ্ন দেখাইতেছি, আমি চেষ্টা করতেছি যে ভার্সিটির এই ইউনিটে আসতে পারে এমন প্রবলেম গুলোকে আনার জন্য। এই প্রশ্নটার সমাধান বিভিন্ন বইয়ে বিভিন্ন ভাবে দেওয়া আছে, কাইন্ড অফ গুজামিলের মতো দিছে এই প্রশ্নটার সমাধান। আমরা এটার সমাধানটা একটু ভালোভাবে শিখবো, একটু ভালোভাবে কোর থেকে শেখার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি কেন এটা সমাধান এ ইকুয়াল টু বি হয়েছে। সবাই বিভিন্ন ভাবে গুজামিল দিয়ে দিছে যে বিনিময় বিধি, তাই এ ইকুয়াল টু বি, আসলে এখানে একটু কথাবার্তা আছে। দেখো, যে কোনো কিছু প্রোডাক্ট, হ্যাঁ, ভেক্টরের প্রোডাক্ট দুই রকম হইতে পারে, ট্রিপল প্রোডাক্ট যেটাকে আমরা বলি। আচ্ছা, ট্রিপল প্রোডাক্ট মানে কি? ট্রিপল প্রোডাক্ট মানে হচ্ছে যে তিনটা চলক চিন্তা করো, এ বি সি। এই তিনটা চলকের মাঝখানে তুমি চাইলে ট্রিপল প্রোডাক্ট করতে পারো, ট্রিপল স্কেলার প্রোডাক্ট, এটা ট্রিপল ভেক্টর প্রোডাক্ট, টিএস, ট্রিপল স্কেলার প্রোডাক্ট অথবা ট্রিপল ভেক্টর প্রোডাক্ট, রাইট? টিবি। স্কেলার প্রোডাক্ট মানে হচ্ছে এই তিনটার যে কোনো দুইটার মধ্যে তুমি ক্রস গুণন করে অপরটার সাথে সেই এই তিনটার যে কোনো দুইটার মধ্যে তুমি ভেক্টর গুণন করবা এবং প্রাপ্ত ফলাফল ভেক্টরটাকে তৃতীয় ভেক্টরের সাথে কি করে দিবা, সিম্পলি ডট গুণন করে দিবে। অর্থাৎ এরকম হইতে পারে যে এ ক্রস বি, বাকি থাকে সি, তার সাথে কি করে দিলা, সিম্পলি তুমি ডট গুণন করে দিলে। অথবা এটা হইতে পারে বি ক্রস সি সাথে এ ডট আকারে আছে। ট্রিপল স্কেলার প্রোডাক্ট যদি যদি তোমার ক্লকওয়াইজ হয়, ক্লকওয়াইজ বুঝতেছো, অর্থাৎ এ এর সাথে বি এর ক্রস গুণন প্রাপ্ত ফলাফলের সাথে সি এর ডট গুণন, অথবা বি এর সাথে সি এর ক্রস গুণন প্রাপ্ত ফলাফলের সাথে এ এর ডট গুণন। অর্থাৎ বিষয় যদি এরকম হয় যে এ ক্রস বি ইন্টু সি, আবার অথবা বি ক্রস সি ইন্টু এ। ওকে, যদি এরকম থাকে তাহলে সেক্ষেত্রে আমার ভেক্টর রাশির মানগুলো, অর্থাৎ এই প্রোডাক্টের গুণফলগুলো অপরিবর্তিত থাকে, মান চেঞ্জ হয়। তাহলে সিম্পলি এখানে চিন্তা করে দেখো, আমার এখানে এ ভেক্টরের সাথে বি ক্রস সি এর ক্রস গুণন হয়েছে, এ ভেক্টর এবং বি ক্রস সি ভেক্টরের ডট গুণন। আবার দেখো বি ভেক্টরের সাথে সি ক্রস এর কি হচ্ছে, বি ভেক্টরের সাথে সি ক্রস এর ডট গুণন হচ্ছে। তাহলে এখানে দেখো এটা ক্লকওয়াইজ মেনটেন হচ্ছে, বি এর সাথে সি এর ক্রস গুণন প্রাপ্ত গুণফলের সাথে এ এর ডট গুণন। আবার চিন্তা করে দেখো সি এর সাথে এ এর ক্রস গুণন, সি থেকে এ তে গেলাম এবং প্রাপ্ত গুণনের সাথে বি এর ডট গুণন। তাহলে এটা কিন্তু ক্লকওয়াইজ, হ্যাঁ, ক্লকওয়াইজ ঘুরতেছি, আমি সিরিয়াল ব্রেক করতেছি না, এমন করতেছি না যে এ এর সাথে সি, এ ক্রস সি বলে দেন তার সাথে বি করতেছে, অর্থাৎ এরকম বলতেছি না যে বি ইন্টু, এরকম বলতেছি যে এ ক্রস সি, এরকম কিছু বলতেছি না, আমি ক্লকওয়াইজ মেনটেন করতেছি, সিরিজটা মেনটেন করতেছি। এক্ষেত্রে অবশ্যই আমার এই দুইটার মান কি হয়ে থাকবে, সমান থাকবে। ভেক্টর দুইটার মান সমান হওয়া মানে এ আর বি সমান হয়ে যাওয়া। প্রশ্নটারে একটু উল্টা করে দিল, প্রশ্নটারে একটু পরীক্ষায় ঘুরিয়ে দিল, অর্থাৎ সেম লজিকটারে যদি টিচার একটু ঘুরে বলেন এরকম যে ধরো আমরা তো জানি সিরিয়াল মেনটেন করলে সমান হবে, যদি সিরিয়াল মেনটেন না করে এ ইন্টু বি ক্রস সি না দিয়ে বললো সি ক্রস বি, তাহলে তুমি দেখো সিরিয়াল মেনটেন হচ্ছে না, সি ক্রস বি দেন তার সাথে এ বি সি সিরিয়ালে হওয়া উচিত ছিল। তাহলে এখানে যদি আমি এটা দেখতে চাই এই দুইটা ভেক্টরের মাঝে তখন সম্পর্কটা হয়ে যাবে এ আর বি তখন সমান হবে না, একটা একটার বিপরীত হয়ে যাবে, তাদের গুণফলের মান একটা একটা উল্টা হয়ে যাবে।